প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্য কোনো দেশের মডেল হিসেবে নয়, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চায় বিএনপি। এজন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতির জন্য সবার আগে মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বিকেলে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় ধাপের উদ্বোধন ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, নারীদের আত্মনির্ভরশীল করতেই ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ সময় সেখানকার বেশ কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা খরচে লেখাপড়া নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন দেশেই হোক অথবা বিদেশেই হোক সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি আরো বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামি সহ পলাতকদের ফেরত পাঠাতে বাংলাদেশ যে চিঠি দিয়েছে তার জবাবের অপেক্ষায় আছেন তারা। আরো জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ, পরে ঢাকার নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌড়ঝাঁপ, একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে 21শে আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের শুরুতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্র জবাবটা দিলেন কূটনৈতিকভাবেই। This process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যাহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। We are of the view that a propitious environment. জুলাই অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কের পারদ কখনো উঠেছে, কখনো নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা, সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাফ কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা। তিনি আরও জানান, ঢাকার কূটনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর মতো বিষয়গুলো মেনে চলে বাংলাদেশ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, পলাতক শেখ হাসিনাকে ভারত কোন প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠাবে তা সে দেশের সিদ্ধান্ত। তিনি জানান, ভারত তাকে আদালতের মাধ্যমে পাঠাবে নাকি বন্দি বিনিময় চুক্তির আওতায় পাঠাবে সেটা তারাই জানাবে। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। আনার জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া, সেইভাবে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সেখানকার ইন্ডিয়ান অফিসিয়ালস তারা কি পদক্ষেপ নেবে, কি প্রক্রিয়া নেবে, তারা কোর্টের অনুমোদন নেবে না সরকারের অনুমোদন দিয়ে পাঠাবে, এটা তাদের ব্যাপার। তবে সেই নিউজের ব্যাপারে এর বেশি বলার কিছু নাই। বিষয়টা হচ্ছে যে
শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু মামলা বাংলাদেশে অনেকগুলো মামলা বিচারাধীন, একটাই তিনি দণ্ডপ্রাপ্ত। তিনি নিজেও বলেছেন ডিসেম্বরে তিনি আসবেন। আমরা মনে করি যে তাকে এর আগেই পাঠানো উচিত ইন্ডিয়ান গভর্নমেন্টকে, যেহেতু তিনি বাংলাদেশের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। ফ্যাসিবাদের বিচার বাংলাদেশেই হবে এবং গোপনে নয়, আদালতেই ন্যায় বিচার হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারের মেয়াদ শেষ করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। আজ বরিশালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে রোববার নিজ জেলা বরিশালে একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকার তার মেয়াদকালেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে। একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এই কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। দুপুরে শহরে আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, নানা সংকটের মাঝেও ক্ষমতায় আসার 6 মাসেই দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে সরকার। এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5, মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানো, গ্যাস আসতে দেওয়া হচ্ছে না। এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে, হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না। এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর এবং ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিচার এদেশে প্রকাশ্যেই হবে। এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে। এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। দেশের রাজনীতিতে ফ্যাসিস্টদের ফেরার পথ নেই বলেও হুঁশিয়ার করেন আসাদুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। ফরহাদ ইবনে মালিক, ৭১, বরিশাল। যা কিছু শ্রেষ্ঠ অর্জন, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার প্রবণতা ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সন্ধ্যায় বুয়েটে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। তার দাবি, দায়িত্ব নেয়ার পর ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে সরকার। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বিপুল দেনার চাপ নিতে হচ্ছে বর্তমান সরকারকে। ৩১ দফা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে জুলাই গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে আশা অর্থমন্ত্রীর। বাংলাদেশকে যে শুধুমাত্র আপনাকে অধিকারহীন করেছে নয়, জনগণকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। নিজের দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা, যে সব কিছু বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে হবে। ৫০-৬০ হাজার কোটি টাকা পাওয়ার বিল বাকি রেখে গেছে আপনার
প্রচুর প্রজেক্টের নামে আমাদের যে দায় দেনা সৃষ্টি করে গেছে, যে প্রজেক্ট থেকে আমার কোনো রিটার্ন হবে না কোনোদিন, কিন্তু আমাকে দায় দেনা শোধ করতে হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল তহবিলের যে অবস্থা, তার মধ্যেও কিন্তু ফ্যামিলি কাট করতে হয়েছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।